সুপ্রিয় সুধী, কাছের এবং দূরের আপনারা যারা আমাদের আজকের অনুষ্ঠান দেখছেন, সবাইকে আলোর ধারা টিভির পক্ষ থেকে জানাচ্ছি অনেক, অনেক প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের সাথে আছি আমি সবুজ রায়। আমাদের আজকের অনুষ্ঠান সাহিত্য আড্ডা। সাহিত্য আড্ডায় যদি আমরা সাহিত্যপ্রেমী একজনকে না আনি, তাহলে কেমন হয়? আমাদের মাঝে উপস্থিত আছেন তেমনই একজন ব্যক্তি, যিনি নারায়ণগঞ্জের একজন সাহিত্যপ্রেমী, সাহিত্য নিয়েই যার পথ চলা, আমাদের সবার প্রিয় জনাব মোহাম্মদ আনিসুল হক হীরা। কেমন আছেন আপনি? ধন্যবাদ। আমিও ভালো আছি এবং আজকে আপনাদের এই আয়োজনে আসতে পেরে বেশি ভালো আছি বা বেশি ভালো লাগছে আরকি। আচ্ছা, একটি প্রশ্ন আপনার কাছে যে আপনার নাম তো মোহাম্মদ আনিসুল হক হীরা, কিন্তু আপনার লেখক নাম কাজী আনিসুল হক হীরা। এটা কেন? আসলে লেখালেখির শুরুতেই আমি যখন কবিতা লিখতাম মূলত, কবিতা লেখার শুরু থেকেই মানে মোহাম্মদ আনিসুল হক হীরা নামটা খুবই বড় হয়ে যায়। তো আমাদের বংশের নাম কাজী, সেখান থেকে কাজী আনিসুল হক শুধু আমার আসল নাম যেটাকে আমরা বলি আরকি। তো আসল নামটার সাথে আমার নিজস্ব টাইটেলটা যোগ করেই আসলে কাজী আনিসুল হক হয়েছে এবং ওই নামেই আমি সাধারণত কবিতা লিখে থাকি। মানে এটা আমি বলতে চাই যে বিশেষ করে আমরা দর্শকরাও যেটা বলতে চাচ্ছে যে আ কাজী ব্যাপারটা মূলত চলে এসেছে আপনার বংশীয় একটা প্রথায়, তাই তো? আচ্ছা, আচ্ছা। এ পর্যায়ে আমি আরেকটি প্রশ্ন আপনার কাছে করছি যে আমাদের বর্তমানের সাহিত্য অঙ্গনের আ বিশেষ করে আপনি যে সাহিত্য চর্চা করছেন সেটার অগ্রযাত্রাটা কবে থেকে শুরু? আসলে কবিতা লিখি আমি খুব ছোটবেলা থেকেই। আমি যখন ৫ম শ্রেণীতে পড়ি তখন আমার বাবা মারা যায় এবং বাবা মারা যাওয়ার যে কষ্টটা আমার ভেতরে কাজ করছিল ওই সময় আমি এই কষ্টটা কাউকে বোঝাতে পারছিলাম না। তো একটা সময় যে ওই কষ্ট থেকে ১ম মানুষের মৃত্যু নিয়েও ১ম কবিতা দেখি। সেই থেকেই আসলে কবিতা লেখা শুরু। কিন্তু কবি হয়ে ওঠা বা কবিতা লেখা নিয়মিত এই ধরনের কোনো চিন্তাভাবনা হয়তোবা তখনো ছিল না। কিন্তু ভালো লাগতো লিখতাম স্কুলের খাতায়, কলেজের খাতায়। এভাবেই যাক কোনো এক সময় হারিয়েও যেত এভাবে তেমন লিখতে দেখা গেলে থাকতো না। তবে আমি যখন হাই স্কুলে পড়ি, ওই স্কুল জীবনে স্কুলের যে ম্যাগাজিন বের হয়, ওই ম্যাগাজিনে লিখেছিলাম এবং আমাদের স্কুলের একজন রাগী টিচার ছিলেন যার নাম হলো হামিদা আপা আরকি। আপনারা হচ্ছে আপা নামে কি চিনি। তো ওই আপা খুব রাগী টিচার ছিলেন। তো উনি খুব হঠাৎ ম্যাগাজিন বের হবে শুনে আমাদের ক্লাসে জিজ্ঞেস করেছিল যে, "কেউ টিস্যু দিতে চাও কিনা ম্যাগাজিনে?" তো আমি দাঁড়ালাম যে আমি কবিতা চাই। তো উনি আসলে আমাকে জিজ্ঞেস করলেন যে, "তুমি কতটা কবিতা লিখিত?" তখন আমি বললাম যে, "বেশ ৩০ টার মতো তা লিখেছি।" তো উনি আমাকে দেখাবে। তো সেই থেকে উনি আমাকে একটা অন্যরকম আদর্শ করতো এবং কবিতা লেখার জন্য কৌশল দিত এবং সে বলেছিল যে, "তুমি পৃথিবীতে যতদিন বেঁচে থাকতে তোমার সাথে কমিটমেন্ট আমার। কারণ প্রত্যেকদিন ঘুম থেকে উঠে একটা করে কবিতা লিখবে। আমার সাথে যদি যোগাযোগ থাকে তাহলে সেই কবিতাগুলো আমাকে লেখার।" তো সেখান থেকেই আসলে লেখালেখি শুরু। তো একটা পর্যায়ে আসলে পেশাগতভাবে আমি সাংবাদিকতা করি। এই এভাবেই আসলে কপি যেন লেখক হয়ে উঠেছি আমি নিজেও জানি না। বা আদৌ হতে পেরেছি কিনা সে বিষয়ে আমার কনফিউশন আছে বা সন্দেহ আছে। কারণ লিখি তো আমরা সবাই। সব লেখা তো আসলে লেখা না। যেমন শামসুর রহমানের কাছে শামসুর রহমানের মতে কেউ সকলেই কবি নয়। কেউ পে আবার নরেন্দ্রনাথ বলেছি যে সকলেই কবি আমরা মানে এই জন্মগত হয়। নানা ধরনের নানা কবি নানা মত আছে। তো কবিতা আসলে চির রহস্যময় একটা বিষয় এবং আমাকে যদি কেউ প্রশ্ন করে যে আমি কেন লিখি? এই প্রশ্নের উত্তরে আমি আসলে এক কথায় বলতে পারি যে আমার জন্মের দায়বদ্ধতা থেকে লিখি। আমার কাছে মনে হলো যে আসলে আমরা যারা সাহিত্য চর্চা করি বা আমি যে সাহিত্য চর্চাটা করি, এই চর্চাটার মূল কারণ হলো যে আমার জন্মের দায়বদ্ধতা। এই পৃথিবীতে আমার জন্ম হয়েছে। আমি একটা সমাজে বেড়ে উঠেছি, একটা পরিবারে বেড়ে উঠেছি। এই পরিবার বা সমাজ বা এই পৃথিবী, এই দেশকে দেওয়ার মতো আমার তেমন কিছুই নেই। যেটা আছে সেটা লিখতে জানি। লিখতে পারি এবং দেশের জন্য লিখতে চাই, দেশের জন্য লিখতে চাই। আরেকটি প্রশ্ন আপনার কাছে সেটি হচ্ছে গিয়ে যে আপনি যে কবিতাটা শুরু করেছেন এবং আপনি বলেছেন যে ৫ম শ্রেণী থেকে আপনি লেখালেখি শুরু করেছেন এবং আপনি যখন স্কুল পর্যায়ে গেলেন, আপনার যে স্কুলে আপনার টিচার আপনাকে অনুপ্রাণিত করলো হামিদা আপা।
তো আপনার এ ব্যাপারে কোনো কি প্রতিবন্ধকতা এসেছে আপনার পরিবার থেকে? আসলে এটা আমার পরিবার থেকে আসলে প্রতিবন্ধকতা কখনই আসেনি। কারণ প্রত্যেকটা মানুষই যে যাই হোক না কেন তার সফলতা বা তার জীবন পথ চলায় তার পরিবার একটা বড় ভূমিকা রাখে এবং আমার পরিবার বলতে আমার মা মারা গেছে ছোটবেলায়। আমার মা আছে, আমরা ৩ ভাই ১ বোন। আমাদের পরিবারের মোটামুটি সবাই আমাদের পরিবারের সবাই এসব ব্যাপারে খুব আন্তরিক। এখনো পর্যন্ত আমাদের যখন কোনো আয়োজন হয় বিশ্ববিদ্যালয়ে আমার ছোট বউ বা আমার মা, আমার পরিবারের অন্যান্য সদস্যরা অনেকেই উপস্থিত থাকে উৎসাহ দেয়। এই উৎসবটা আমার জন্য অনেক বড় অনুপ্রেরণার জায়গা বা অনেক বড় হিসেবে আমার জীবনে কাজ করে। প্রতিবন্ধকতা মূলত আসলে আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় আসলে সবাই চায় ধরুন আমাদের পরিবারে বা আমাদের বংশীয় যে ইতে নেওয়া আছে। আমার বাবা শিক্ষক ছিলেন, আমার দাদাও শিক্ষক ছিলেন। আমাদের নিজেদের দান করা জায়গায় স্কুল আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে। তো আমি কবিতা লিখি, এটা সুন্দরিকতা করি। এই বিষয়গুলো আসলে অনেকেই ভালোভাবে দেখে। তারা মনে করে যে এটা ছন্নছাড়া জীবনযাপন করে। ওইটা অন্যরকম। আমি তো অন্য কিছু হতে পারতাম। কিন্তু আমি কেন লেখক হলাম? এইজন্য হয়তো আমার বংশের বা আমার আত্মীয়স্বজনের অত্যাচার করে বা আরো অনেকের ভিতরে অনেক রাগ যে বা কাজ করে। কিন্তু তারপরেও দিন শেষে তারা সবাই আমার অবস্থানের কারণে আসলে খুশি। এটা একটা পর্যায়ে একটা সময়ে এরকম ঝামেলা বিনোদ করতো বা অনেক রাগারাগি করতো বা অনেকেই অনেক কিছু করতো। কিন্তু এখন আসলে এটা হয় না রে। কারণ এখন তো যেহেতু সময় মোটামুটি পার করে এসেছি, তো এখনো এ ধরনের কোনো সমস্যা হয় না। বরঞ্চ এখন আমার আত্মীয়স্বজন বা পরিবারের সবাই মনে করে যে সবাই দিন শুরু করেছি যে আমি লেখক হিসেবে বা কবি হিসেবে আমাকে মানুষ চেনে বা জানে। কি জন্য সবাই গর্ববোধ করে। এসব করে আমার একটা মজার অভিজ্ঞতা আছে। তা আমি যখন লেখালেখি করি আমার আসলে বাংলাদেশ প্রতিদিনেই একদিন আমার একটা ছড়া প্রদর্শিত হয়েছে। তো ওই সময় আমার বাড়িতে ২ টা পত্রিকা আমি রাখতাম। একটা জাতীয় পত্রিকা, একটা স্থানীয় পত্রিকা। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটু দেরি করে ঘুম থেকে উঠেও সৃজনশীলভাবে তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার মা প্রতিদিন পত্রিকা পড়তেন। ওদের যখন আমার লেখা তিনি পত্রিকায় দেখলেন, সে আমার ওই ছোট ভাইকে ডাক দিয়ে এনে জিজ্ঞেস করেছেন যে, "দেখো তোর লেখাটা পড়ো। ওই লেখাটা কি তোমার ভাইয়া?" আমার ছোট বোনকে জিজ্ঞেস করেছে। তো আমি যখন ঘুম থেকে উঠেছি, ওঠার পরে সে আমার কাছে এসেছে। এসে বলেছে, "দেখ তো এই লেখাটা কি তোর কিনা?" তো উনার ভিতরে যে আনন্দ, যেই খুশি আমি সেদিন দেখতে পেরেছি, সে যখন জানতে পেরেছে লেখাটা আমার, এবং সে তার ভিতরে যে গর্ব কাজ করেছে, ওই দিন থেকে আমি আসলে নিজেকে খুবই ভাবতে জানি বা ভাবতে শিখেছি। আমার কাছে মনে হয় যে আমার এই মানে তখন থেকেই আপনার কবি হিসেবে অগ্রযাত্রাটা শুরু। তখন থেকে আরকি আমি বিশ্বাস করতে শুরু করেছি যে আসলে যে মায়ের একটি হাসি, একটি মুখের হাসির জন্য আপনি কবিতা যেহেতু আমার মায়ের মুখের হাসি ফোটাতে পেরেছে, সুতরাং আমি আসলে কবি হয়ে উঠেছি। আমার কাছে মনে হয়েছে আরকি। যাই হোক। তো আরেকটি প্রশ্ন সেটি হচ্ছে গিয়ে যে আমরা জানি সবাই যে আপনি মূলত ২ টি সংগঠনের সাথে জড়িত। একটা হচ্ছে বাংলাদেশ রাইটার্স ক্লাব এবং তার পাশাপাশি লিটল ম্যাগাজিন, কবিতার কম্পাস। তো এই দুটো নিয়ে আপনি একটু আমাদের সাথে কথা বলুন। আসলে বাংলাদেশ রাইটার্স ক্লাব বাংলাদেশের একটি প্রসিদ্ধ সংগঠন। এটা মূল ধারণ লেখকদের চর্চার কাজ করে আসছে দীর্ঘদিন যাবৎ এবং আমাদের বাংলাদেশ রাইটার্স ক্লাবের একটি বড় চাওয়া হলো আন্তর্জাতিক লেখক দিবস। আপনারা হয়তোবা জানেন আমরা প্রতি বছর ডিসেম্বর মাসের ২১শে ডিসেম্বর আমরা আন্তর্জাতিক লেখক হিসেবে এই দিনটি আমরা পালন করি এবং ওই দিনকে ঘিরে আমরা সপ্তাহব্যাপী বা মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করি এবং লেখকদের সম্পৃক্ত করার চেষ্টা করি। কারণ আমাদের দেশে আসলে এই পৃথিবীতে অনেক দিবস আছে। চকোলেট দিবস, লাভ দিবস, কিস ডে ও আছে। কিন্তু আমাদের লেখকদের জন্য একটা দিবস নেই বা একটা সুনির্দিষ্ট দিন নেই। এটা আমরা কলম দিবস। দুঃখজনক। কারণ আমরা সেই জায়গা থেকে এটা কাজ করে যেহেতু বাংলাদেশ রাইটার্স ক্লাব আমরা নারায়ণগঞ্জে যাত্রা শুরু করেছি ২০১৭ সাল থেকে মূলত।
এর আগেও রাইটার্স ক্লাব নাম যে কর্মকাণ্ড করেছে বা ছিল অনেকেই প্রসিদ্ধ কবিরা অনেকেই রাইটার্স ক্লাবের সদস্য মুখিপ্ত ছিল। কিন্তু ২০১৭ সাল থেকে আমরা আনুষ্ঠানিক যে শোনা বেড়েছে এবং এরপর থেকে এখনো পর্যন্ত আমরা এই গাবের সাহিত্য আড্ডা, লেখকদের কর্মশালা এবং আন্তর্জাতিক লেখক দিবসে কবিতা উৎসব, লেখক সম্মেলনী সহ নানা ধরনের কর্মকাণ্ড পরিচালিত করছি। নিয়মিতভাবেই আমরা পরিচালনা করছি। আসলে লিটল মেঘের যে বিষয়টা, কবিতার কম্পাস নামে লিটল মেঘ আমরা নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত করি এবং এই লিটল মেঘে আমাদের যে বইমেলায় আমাদের লিটল মেঘের স্টলও থাকে। তো সৃজনশীল লেখকদের প্ল্যাটফর্ম আসলে কবিতার কম্পাসটা আসলে আমরা মূলত এই সেন্স থেকে করি যে লেখালেখি তো আমরা সবাই করি। লেখকদেরও তো আসলে জানা বোঝা শেখার কিছু বিষয় থাকে। যে বিষয়গুলি যে লেখকের অনেক গল্প থাকে যে কেন সে লেখক হয়ে ওঠে। ওই গল্পগুলোকে কেন্দ্র করে বা এই লেখালেখির যে অন্তর্নিহিত ব্যাকরণগত যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোকে আসলে সহজ করে উপস্থাপন করার জন্যই কবিতা কম্পাসের পথে চলা এবং আমরা সেই প্রচেষ্টা করে একে জাতীয় পর্যায়ে লেখক থেকে শুরু করি স্থানীয় লেখক সবারই নতুন পুরাতন সবারই লেখার সমন্বয়ে আমরা এটা করার চেষ্টা করি যাতে আমাদের নতুন এটা মেলবন্ধ থেকে লিটারি মেঘটা আসলে একটা আন্দোলনে লিটারি মেঘ আসলে তা দাঁড়ায় না। তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি এবং এটা জীবিত করছি। আর রাইটার্স ক্লাবের আমাদের ভবিষ্যতে আরও পরিকল্পনা আছে, কারণ লিটল মেঘ বা এই সাহিত্য সৃজনশীলতার যে চর্চা, এই চর্চায় আসলে অনেক বাধার সম্মুখীন আমরা অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় এবং এই বর্তমান এই সময়ে আসলে ভালো মন্দ সবকিছু মিশেলে আসলে সঠিক পথটা নির্ধারণ করাটা খুব কঠিন। আসলে লিটল মেঘ বলেন বা সংগঠন বলেন এগুলো করার পেছনে মূল লক্ষ্যই হলো যে আমাদের লেখকদের যারা লেখালেখির প্রতি আগ্রহী তাদেরকে আসলে সঠিক রাস্তাটা দেখানো যে এই পথে হাঁটলেই তুমি সঠিক রাস্তা পাবে, কোনটা ঠিক কোনটা ব্যাঠিক এই বোধটুকু যাতে তোমার কি করে মাইন্ডের লেখদের ভিতর তৈরি বা ওই জায়গা থেকেই আসলে এইগুলো করা আর কি। আ বাংলাদেশ রাইটার্স ক্লাবের আপনি একজন সভাপতি। কিন্তু এই বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ জেলার যে আপনি প্রোগ্রামগুলো যে ইতিমধ্যেই করেছেন, বাংলাদেশ রাইটার্স ক্লাবের যে ব্যানারে, সেটা আপনি কতটুকু ফলপ্রসূ বলে মনে করেছেন প্রত্যেকটা অনুষ্ঠানকে? আসলে বিষয়টা হচ্ছে এ বিষয়ে একটা কথা বলতে হয় সেটা হলো রেজা আলু ভাই আমার সোনার হরিণ চাই। আসলে আমাদের লক্ষ্য উদ্দেশ্যটা স্পষ্ট। আমরা চাই নতুন লেখকদের নতুন পুরাতনদের ছেলে আসলে সঠিক পথটা খুঁজে নিতে। তো আমরা মনে করি এবং আমাদের এই যাবৎকাল যতগুলো অনুষ্ঠান আমরা করেছি সেখানে অবশ্যই টিমদের অংশগ্রহণই আমাদের বলে দেয় যে আমরা আসলে সফল। ইচ্ছিনের জায়গা থেকে সফল। কারণ প্রত্যেকটা অনুষ্ঠানেই আমাদের বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন আয়োজনগুলো করেছি এবং আয়োজনের মাধ্যমে আমরা অনেক অনেক গুণী লেখকদের একত্রিত করতে পেরেছি এবং তাদের গলা শুনতে পেরেছি তাদের কাছ থেকে এবং হ্যাঁ, বরেণ্য কবিরাও কিন্তু আপনার অনুষ্ঠানে এসেছে। বর্ণে এবং এই বাংলাদেশ রাইটার্স ক্লাবের যে মূল স্বপ্নদ্রষ্টা বা যিনি প্রতিষ্ঠাকালীন বাংলাদেশ রাইটার্স ক্লাবে ছিলেন জাতিসত্তার কবি আমাদের মহীরুদ্দিন ধারা তারই আসলে নির্দেশনায় বা তারই পরামর্শক্রমেই আমরা প্রত্যেকটি কাজ পরিচালনা করে থাকি এবং করি এবং উন্নয়নের একটি বিখ্যাত পংক্তি আছে যে যতদূর বাংলা ভাষা ততদিন এই বাংলাদেশ। আসলে এই বাংলা সাহিত্য বা বাংলাদেশকে আমরা প্রতিনিধিত্ব করতে চাই আন্তর্জাতিকভাবে বিশ্বের প্রতিটি জায়গায়। সেই জায়গা থেকে আমাদের প্রচেষ্টা এবং আমাদের আয়োজনগুলো আমরা এ পর্যন্ত এ যাবৎকাল সফলভাবেই করেছি এবং ভবিষ্যতেও আমরা আশা করি যে আমরা আয়োজনগুলি সফলতার সাথেই হাঁটতে পারব। বিশেষ করে নতুন যারা আছে নতুনদের আসলে সম্পৃক্ততা আমাদের প্রয়োজন বা আমরা এই প্রচেষ্টা করছি কারণ রাইটার্স ক্লাব সম্বন্ধে মানে একটি ধারণা অনেকের ভিতরে আছেন যে এটা খুব প্রবীণদের সংগঠন, এখানে নবীনদের কোনো জায়গায় জায়গা দিয়ে।
এরকম একটা ধারণা আছে। কিন্তু সেই ক্ষেত্রে আমি বলেছি আমি সবচেয়ে আমি সর্বপ্রমাণ যে আমি নবীন হয়েও প্রবীণদের সাথে চলতে পারি এবং তাদের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমাদের নিজেদেরকে অনেক সমৃদ্ধ করে এবং আগামীতে আরো ভালো কিছু করার জন্য উদ্যোগী করে। যেহেতু রাইটার্স ক্লাব সম্পর্কে কথা আসছে এবং আমাদের লেখক এবং কবিদের সম্পর্কে কথা আসছে, তো তাদের একটি মেলবন্ধন কিন্তু আমি যতটুকু জানি যে বাংলা একাডেমি আয়োজিত ২১-এর বইমেলায়। তো সেখানে বাংলাদেশ রাইটার্স ক্লাব কতটুকু ভূমিকা রেখেছে? আসলে বাংলা একাডেমি যে বইমেলা সেটা আসলে আমাদের প্রাণের মেলা। প্রত্যেকটা কবি, সাহিত্যিক, লেখকদের জন্য এটা একটা প্রাণের উৎসব। এই মেলার মাধ্যমে আমরা আসলে সারা বছর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা লেখকদের একটা সম্পর্ক স্থাপন হয় বা যোগাযোগ তৈরি হয়। এই বইমেলাকে কেন্দ্র করে বাংলাদেশ রাইটার্স ক্লাবের আসলে লিটল ম্যাগাজিন চত্বরে রাইটার্স ক্লাবের যে প্রকাশনাগুলো আছে, লিটল ম্যাগাজিনগুলো আছে তাদের সবগুলোরই আলাদা, আলাদা স্টল আছে। তো সেখানে লিটল ম্যাগের সাথে সংযুক্ত। এছাড়াও সংগঠনে স্টল সবসময় বরাদ্দ আমরা পেয়ে এসেছি এবং আমরা চেষ্টা করেছি লেখকদের একটা মেলবন্ধন তৈরির জন্য বাংলাদেশ রাইটার্স ক্লাবের ব্যানারে একটা স্টল। তো দুর্ভাগ্যবশত কারণে গত বছর আমরা ভালো স্টল পাইনি বা আমাদের বরাদ্দ দেওয়া পাই। যাই হোক, তার ভিন্ন প্রসঙ্গ। কিন্তু তারপরেও আমরা লিটল মেঘ চত্বরে ছিলাম। লিটল মেঘের যে স্টলগুলো আমাদের আছে, ওই স্টলগুলোতে ছিল কবিতা কম্পাসের স্টল আছে বা কবিতা বাংলা নামে বাংলাদেশ রাইটার্স ক্লাবের একটি লিটল ম্যাগাজিন আছে, ওই কবিতা বাংলার ওই স্টল ছিল। ভবিষ্যৎ নামে নিউ ইয়র্ক শাখার একটি লিটল ম্যাগাজিন আছে। তো যাই হোক, আমরা চেষ্টা করেছি, আমরা ছিলাম মেলায় এবং আছি এবং সবসময় থাকবো এবং ওইখানে আমরা চিরনতুনকে মূল্যায়ন করার একটা জায়গা আসলে তৈরি করে দিয়েছিলাম। আমরা চেষ্টা করছি এটা। আমার এবার প্রশ্ন আপনার কাছে যে, আপনি যেহেতু একজন সাহিত্যপ্রেমী, একজন সাহিত্য অনুরাগী, তো নারায়ণগঞ্জে বিশেষ করে সাহিত্যপ্রেমী, সাহিত্য অনুরাগীদের কিছু নাম বলুন এবং আপনার কাছে কি মনে হয় যে তাদের অগ্রযাত্রা অথবা তারা কতটুকু পর্যন্ত ভূমিকা রাখছে আসলে সাহিত্যাঙ্গনে? সত্য কথা বলতে গেলে নারায়ণগঞ্জে সাহিত্যের জন্য একটা বিরাট প্ল্যাটফর্ম। নারায়ণগঞ্জ বাংলা একাডেমির যখন মহাপরিচালক হয়েছিলেন আমাদের জাতিসত্তার কবি, ওনার কাছে যখন প্রথম ওল্লা দেখাতে যাই, তখন উনি বলেছিলেন বাংলা সাহিত্যের রাজধানী হলো নারায়ণগঞ্জ। এই নারায়ণগঞ্জের জন্য যা যা করণীয় তোমরা করো, আমি তোমাদের সাথে আছি। তো এই নারায়ণগঞ্জ জেলায় মুজিবুল হক কবিরের মতো কবি আছেন, আমাদের শিক্ষক। এই নারায়ণগঞ্জ জেলায় বর্তমান নারায়ণগঞ্জ কলেজের যে দক্ষ ডক্টর রমনের যেমন ছড়া সাহিত্যের পিএইচডি করা। তো নারায়ণগঞ্জে আসলে অনেক কবি সাহিত্যিক বা অনেক সৃজনশীল মানুষ যারা দেশ ও দেশের বাইরেও ব্যাপক পরিচিতি লাভ করেছেন তাদের সাহিত্য সৃজনশীল কর্মের মাধ্যমে। তাদের বাড়ি নারায়ণগঞ্জে। কিন্তু নারায়ণগঞ্জে আমরা আসলে হয়তোবা কোনো এক কারণে আমরা হয়তোবা একটি মঞ্চে এসে দাঁড়াতে পারি না। তো তারপরেও নারায়ণগঞ্জে বিভিন্ন সংগঠন সমমনা আছে। তারপরে না প্রগতি সাহিত্য পরিষদ, প্রগতি সাহিত্য পরিষদ আছে। যে যার জায়গা থেকে ধাবমান আছে, যারা খুব ভালো সাহিত্য আড্ডা করে। তো এরকম যে যার জায়গা থেকে আসলে চেষ্টা করে যাচ্ছে এবং করছে। এই জায়গায় সাহিত্যিকদের আসলে নাম বলাটা খুব কঠিন। কারণগুলো যে আমি যদি কারো নাম বলতে যাই, এখন কারো নাম যদি বাদ করে বাচ্চা সৃষ্টি একা ক্ষোভ বা কষ্টর সৃষ্টি হয়। তবে আমি নাম না বলে আমি বলতে পারি যে নারায়ণগঞ্জে অনেক সমৃদ্ধ জায়গা। এখানে সৃজনশীল চর্চার একটা পটভূমি আছে। এখানে সবাই চেষ্টা করছে যে যার মতো। এখান থেকে কিছু ভালো লেখক আমরা পেয়েছি এবং আগামীতেও পাবো। বর্তমান সময়েও যে আমরা হয়তোবা একে অপরকে চিনি না বা সবাই সবাইকে চিনছি না, চিনতে পারতেছি না। কিন্তু চর্চাটা কিন্তু হচ্ছে। যার, যার জায়গা থেকেই আসলে চর্চা। আর আমার কাছে মনে হয় যে সংগঠন বেশি, বেশি সংগঠন হোক, বেশি, বেশি লোক আসুক। প্রত্যেকটা সংগঠন হলেই আসলে সংগঠনের ২-১ জন লোক তো সংগঠনের মানুষের মুখ আমরা পাই। এটাই আমাদের জন্য অনেক অনেক ব্যাপার। ভালো ব্যাপার বা
বড় একটা ব্যাপার আর কি। সুপ্রিয় সুধী, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সুতরাং আমাদের আজকে যে অতিথি আছেন, আ তার কাছে একটি প্রশ্ন যে আপনি যদি আমাদের নারায়ণগঞ্জের সাহিত্য অনুরাগী যারা সাহিত্য নিয়ে কাজ করছেন, তাদের উদ্দেশ্যে আপনার যদি কোনো বক্তব্য থাকে আপনি অবশ্যই তাদের কাছে বলতে পারেন। আসলে তাদের উদ্দেশ্যে বলার একটাই বললাম যে আসলে নানা মত সহমত একটা কথা আছে। আমরা আসলে নানা মতের নানা মানুষ হতেই পারি। কিন্তু আমরা যারা সাহিত্য এবং সৃজনশীল চর্চা করি আমাদের ভিতরে সহমতটা থাকা উচিত। আমরা একই টেবিলে বসে নিজের মতটা প্রকাশ করবো এবং সৃজনশীল চর্চা, সাহিত্য চর্চা আসলে এমন একটা মাধ্যম আমি সবসময় বলি এবং মনে করি যে সৃজনশীল চর্চা জাতির শ্রেষ্ঠ সন্তানরাই করে। কারণ আপনি লাভবান হতে পারতেন এমন তো অনেক কাজই আছে এই পৃথিবীতে। আপনি ব্যবসা করতে পারতেন, বাণিজ্য করতে পারতেন, অনেক কিছুতে যেতে পারতেন। কিন্তু সেখানে না যেয়ে কবিতা লিখছেন, কেন লিখছেন? কবিতা তো আসলে মানুষের জন্যই লেখা। নিজেকে অন্যের কাছে ছড়িয়ে দেওয়ার একটা সহজ মাধ্যম হলো কবিতা। যেখানে নিজের কথাটাই অন্যের হয়ে বলা যায়। বা অন্যের কথাগুলো নিজের মতো করে বলা যায়। তো এই জায়গায় যারা সাহিত্য চর্চা করছেন আমাদের মধ্যে মতবিরোধ থাকতেই পারে। কিন্তু মুদ্রা কথা হলো যে আমরা তো দেশ ও দশের জন্যই লিখি। তো দেশ ও দেশের কল্যাণে আপনারা বেশি, বেশি সংগঠন করুন, বেশি, বেশি অনুষ্ঠান করুন, বেশি, বেশি আয়োজন করুন। হাজার ভুলের মাঝখান থেকে হয়তোবা শুদ্ধ কিছু একটা ভুল হতেই শুদ্ধ হয়। বের হয়ে আসবে এবং সেটাতেই আমরা অনেক খুশি এবং সেখানেই আমাদের সন্তুষ্টির জায়গা। ধন্যবাদ। ধন্যবাদ। আপনি এত কষ্ট করে, এত সময় ব্যয় করে আপনি আমাদের মাঝে ছুটে এসেছেন এবং আপনার যে বক্তব্য সেটি সত্যিই আমাদের অনুপ্রাণিত করেছে এবং আমার মনে হয় যারা সাহিত্যপ্রেমী আছে, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনারা যে সাহিত্যপ্রেমী আছেন তারা হয়তো বুঝতে পেরেছেন আমাদের অতিথি আজকে আসলে কি বলতে চেয়েছেন, তার বক্তব্য কি ছিল, তার মূল পটভূমিটা কি ছিল। সুতরাং আমি আশা করব যে পরবর্তী আমরা যাকে সাহিত্য আড্ডায় আনবো, তার কাছ থেকে আমরা আরো অনেক কিছু জানতে পারবো, বুঝতে পারবো এবং এই বলে শেষ করছি আমাদের আজকের সাহিত্য আড্ডা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আপনাদের সাথে ছিলাম আমি সবুজ রায়। কেমন লাগে? নেমে ধরে। তুমি তো ২ সেকেন্ড স্টার্টিংটা তো দিয়া না দিতে চট করে খেলাটা। ওই তপ করে আমি সুন্দর থাকুন শেষ এটা খাবারেরটা দাও, এটা দাও। ২-৪ সেকেন্ড কি জানি স্টপ দিয়ে রাখবা। শেষে এটা দাও। এই আরে তো আলোর দ্বারা টিভি তোর বলার দরকার আছে। তুই আলোর দ্বারা টিভি করবো তুই আলোর দ্বারা টিভি থেকে দিয়ে দিন দিকে। তো আলোর দ্বারা টিভি আলাদা 24 নিউজ এত ঘুষা খারাপ কিন্তু আর আলাদা 24 টিভি। তো টিভি করে দিয়েছে তোরা নিজে রিসেন্টলি করছে। আবার এইটা দাও তো লাস্টের এটা শেষ হইছে। কোনটা? মানে শেষের ইন্ট্রোটা দাও। মনে আছে? হ্যালো মানে ওইটা তুমি বাইসের হাতে এটা লাগবো না। আচ্ছা যাক ওটা গেছে কেন এটা ওরে তো সোজা করে ওটা করে ই করি